আজ শুরু করছি কোর্স এনসিইআরটি চ্যাপ্টার। প্রথম থেকে এনসিইআরটি কোর্স চ্যাপ্টারের এনসিইআরটির বেসিসে যা আছে পরপর, এটা নিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। পরপর কোশ্চেন, একটা উত্তর হবে, বাকি উত্তরগুলো এখানে আলোচনা করা হবে। মানে একটা প্রশ্নের মাধ্যমে অনেকটা জায়গা পড়া হচ্ছে। ব্যাপার হচ্ছে শুধুমাত্র একটা প্রশ্ন উত্তর আলোচনা নয়, যেটা প্রশ্ন উত্তর হচ্ছে সেটা না, বাকি তিনটাও আমি আলোচনা করি, বাকি তিনটা অপশানও কী সেটা আলোচনা করি। এবং এনসিইআরটির আস্তে আস্তে কোর্স চ্যাপ্টারের যে 6টা পাতা সেটা পড়া হয়ে যায় সাথে সাথে। এইভাবে এই প্র্যাকটিসটা, শুধু এটা এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে না, এইটা মনে মনে ভাববে না যে এটা এমসিকিউ শুধু প্র্যাকটিস হচ্ছে। পরপর একটা ভিডিওতে আমি 20 বা 30টা প্রশ্ন, যেমন টাইম তেমনি প্রশ্ন দেবো, সেটিং করবো যাতে চ্যাপ্টারটা শেষ হয়। নাম্বারটা লক্ষ্য নয় যে 20টা প্রশ্ন হবে বা 25টা, চ্যাপ্টারটা শেষ করবো আমি কোর্সটা এক ঝাঁকে এনসিইআরটি থেকে। এবং এর বাইরে কোর্স থেকে কোনো প্রশ্ন আসবে না, একদম গ্যারান্টি। যদি কোর্স থেকে এনসিইআরটি নিট এ বিষয়ে 2টি প্রশ্ন সেট করে, তো এই প্রশ্নের মধ্যেই থাকবে, প্যাটার্ন চেঞ্জ করতে পারে, আমি পরে অন্য প্যাটার্নেরও কোয়েশ্চেন দেবো। এবিসিডি প্যাটার্ন, স্তম্ভ প্যাটার্ন, চয়েস প্যাটার্ন, ছবির প্যাটার্ন, সব প্যাটার্নেই কোয়েশ্চেন আসতে থাকবে। এখন একবার আমি সিলেবাসটাকে কভার করার চেষ্টা করছি, সেই জন্য এখন ছোটো ছোটো প্রশ্ন দিয়ে পুরো সিলেবাসটা, কোর্সটা এনসিইআরটিতে যা আছে তার বাইরে কোনো আলোচনা হবে না। বাকি 3টা অপশানও এনসিইআরটি থেকে থাকবে, এনসিইআরটি থেকে একদম বেছে বেছে কোয়েশ্চেন করা আছে সেটিং। তাই পুরো ভিডিওটা খুব উপকারে আসবে যারা নিট পরীক্ষা দেবে, নার্সিং পরীক্ষা দেবে, বা অন্যান্য কম্পিটিশন পরীক্ষা যদি লাইফ সায়েন্স থেকে প্রশ্ন আসে কোর্স থেকে, সেটা এখান থেকেই সেট হয়। রেল পরীক্ষারও যদি কোর্স থেকে প্রশ্ন আসে, এনসিইআরটির বই থেকেই সেট হয়। এটা ভেবে রাখতে হবে, যে কোনো কম্পিটিশন পরীক্ষা হেল্প করবে। অবশ্যই ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে খাতা নিয়ে খাতায় নোটস করা যাবে। এর আগের আমি 3টে ভিডিও ছেড়েছি, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। ওইখানে মনের অপটিসটা পুরো এনসিইআরটি পুরো চ্যাপ্টারটা আলোচনা করা আছে, যে চ্যাপ্টার থেকে 5-6টা প্রশ্ন তো একদম গ্যারান্টি পড়বে, ওই 60টা প্রশ্নের মধ্যে পড়বে। এর আগের ভিডিও আমার ছাড়া আছে, দেখতে পারো ইউটিউব থেকে। আর যদি ছবিতে মানে লেখাতে কোনো গন্ডগোল আসছে, কোনো ভিডিও কাঁপছে, তো তুমি জুম করে দেখবে, ওইটা আরামে দেখবে না, একটু জুম করবে, দেখা যাবে। প্রশ্নগুলো পাওয়াটাই বড় কথা। সেটিং করে একদম এনসিইআরটির বই থেকে খুঁজে খুঁজে কোশ্চেনটা নিজে করা আছে, কোনো জায়গা থেকে কোশ্চেন, এটা এনসিইআরটির কোনো লেসন থেকে কোশ্চেন নিয়ে নেই, নিজের থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে পড়ে কোশ্চেনটা করা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর যদি লেখা না বোঝাচ্ছে, একটু জুম করো। যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তাদের ডিস্টার্ব হবে, কারণ জুমটা করা যায় না, ফলে লেখাটা বোঝা যাবে না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, দয়া করে আমার ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো। এটা আমার 4 নম্বর ভিডিও চলছে, এই কোশ্চেন প্যাটার্ন আলোচনা। কোশ্চেন প্যাটার্ন শুধু প্র্যাকটিস না, এটা আলোচনাও চলছে সাথে সাথে। এনসিইআরটির বইটা পুরোটা কোশ্চেনের মাধ্যমে পুরোটাই কভার করছি। পরপর শুরু করছি কোর্স চ্যাপ্টারটা। ফার্স্ট কোশ্চেন আজকের, সজীব কোষ প্রথম পর্যবেক্ষণ করেন রবার্ট ব্রাউন, লিওন হক, সোয়ান, স্লেইডেন। শুনো, স্লেইডেন একজন উদ্ভিদ বিজ্ঞানী, ইনি উদ্ভিদ কোষকলা নিয়ে গবেষণা করেছেন, জার্মান বিজ্ঞানী স্লেইডেন। তাহলে স্লেইডেন এখানে হবে না। সোয়ান কোষ পর্দা বা পাজমা পর্দার নামকরণ করেছিল, আবিষ্কার তো কোনো না, কোষ তো এখানে থাকেই, তাহলে এটাও হবে না। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছে, রবার্ট ব্রাউনটা মনে রাখো নিউক্লিয়াস আবিষ্কার করেছে। যদি কোনো প্রশ্নে পড়ে রবার্ট ব্রাউন কী লোক, ইনি নিউক্লিয়াস আবিষ্কর্তা, কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা। তাহলে লিওয়েন হক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিল, এইটাই উত্তর হবে, লিওয়েন হক। তাহলে বিয়ের উত্তরটা এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। আজকে 2 নম্বর প্রশ্ন, কোষতত্ত্বের প্রবর্তক কে? দেখো, কোষতত্ত্বের প্রবর্তক রবার্ট ব্রাউন হবে না, ইনি নিউক্লিয়াস আবিষ্কার করেছে। লিওয়েন হক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। রুডলং ভিরচে, ইনি কোষতত্ত্বকে মডিফাইড করেছে পরে, প্রবর্তক নয়। আমি রুডলফ ভিরচে অমনিসেলুলাই ইসেলুলাই বলেছেন, অর্থাৎ কোষতত্ত্ব যে কোষ বিভাজন থেকে উৎপন্ন হয়, কোষতত্ত্ব কোষের পদার্থ থেকে উৎপন্ন হয়, এটা বলেছেন। সোয়ান এবং স্লেইডেন, এখানে স্লেইডেন নেই, তো সোয়ান কিন্তু কোষতত্ত্বের প্রবর্তক, অপশন সি। স্লেইডেনও হবে, স্লেইডেনও কোষতত্ত্বের প্রবর্তক, সোয়ান এবং স্লেইডেন দুজনেই কোষতত্ত্বের প্রবর্তক। এখানে কিন্তু একটা অপশন আছে, তো একটা অপশানেই রাইট করতে হবে। পরবর্তীকালে রুডলফ ভিরচে বলেছেন অমনিসেলুলাই ইসেলুলাই। মনে রাখবে, যদি কখনো প্রশ্ন পড়ে যে অমনিসেলুলাই ইসেলুলাই কথাটি কে বলেছেন, ওটা রুডলফ ভিরচে। অর্থাৎ উনি বলেছেন সব কোষেই কোষ থেকে উৎপন্ন হয় এবং কোষগুলো বিভাজিত হয়ে এবং কোষ থেকে কোষের পদার্থ থেকে উৎপন্ন হয়। এরা শুধু বলেছে যে কোষগুলো বিভাজিত হয়ে সেই পদার্থ কোষ থেকেই প্রাণী এবং উদ্ভিদ কোষের এবং কোষীয় উপাদান থেকে অন্য কোষ তৈরি হয়। বিভাজন কথাটা রুডলফ ভিরচে বলেছে, বিভাজন দিয়ে ব্যাখ্যা করেছিল সেটাকে। ইয়াদের কোষতত্ত্বটাকেই ইনি পরে মডিফাইড করেছে। তাহলে রুডলফ ভিরচে কি বলেছে, অমনিসেলুলাই সেলুলাই। এটাও মনে রাখতে হবে, এটাও কোনো প্রশ্নে সেট হতে পারে। একটা প্রশ্নতে এইটা সেট করতে পারে, কোনটা সেট করবে কোনো ঠিক নেই। এখান থেকে প্রশ্ন আসার চান্স এনসিইআরটিতে আছে, বাস। এনসিইআরটিতে আছে মানে নিট পরীক্ষার কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে যাবে না, বায়োলজি পুরো কোর্স চ্যাপ্টারটা। তাহলে এইটা উত্তর হবে সোয়ান, 2 নম্বর উত্তরটা। কোষতত্ত্বের প্রবর্তক সোয়ান ও স্লেইডেন, এটাও মাথায় রাখবে।
যারা খাতায় নোট করছো তারা সোয়ান এবং স্লেডেন কোষতত্ত্বের প্রবর্তক এটাও লেখো, রুডলফ ভিরিচি অমনিসেলুলা ইউসেলুলা এটাও লিখবে। এই অপশনটা হলো না, মানে ওইটা আমি ডিসকাস করছি, পুরো চ্যাপ্টারটা ডিসকাস হচ্ছে, কোশ্চেন আলোচনাটা জাস্ট বাহানা। ওকে, মানুষের আরবিসির ব্যাস কত দেয়া আছে? 7.0 মাইক্রোমিটার, 3.5 মাইক্রোমিটার, 0.3 মাইক্রোমিটার নট। দেখো আকার আকৃতি একটা জায়গা আছে সেটিতে আকার আকৃতি বলে লেখা আছে শুধু, সেখানে বিভিন্ন কোষের আকার আকৃতি দিয়ে আছে, বলা আছে সব থেকে ছোটো কোষ মাইক্রোপ্লাজমা লেডলাই, যার আকার এইটা মাইক্রোপ্লাজমা লেডলাই, মাথায় রাখো। এর আগের চ্যাপ্টারও এটা প্রশ্ন ছিল, ওই ক্লাসিফিকেশনও আমি এটা মাইক্রোপ্লাজমা আছে ছোটো কোষ, ওটা কোষ প্রাচীর বা কোষ পর্দা কিছু থাকে না, ওই জন্য সব থেকে আকারে ক্ষুদ্রতম কোষ। 0.3 মাইক্রোমিটার এনসিআরটিতে দেওয়া আছে এইটা। 3.5 মাইক্রোমিটার হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ, অর্থাৎ আদি কোষের এইটা হচ্ছে ব্যাস। আর বহুকোষী প্রাণী, মানুষ যেমন বহুকোষী প্রাণী, তো এদের লোহিত রক্তকণিকার ব্যাস হচ্ছে এইটা, এনসিআরটিতে আছে উল্লেখ 7.0 মাইক্রোমিটার। এমনিতে সব থেকে বড় কোষ উট পাখির ডিম, সেটাও এনসিআরটি দিয়ে আছে, ওই জায়গাটাতেই 4-5টা তথ্য আছে। সব থেকে বড় কোষ উট পাখির ডিম, সব থেকে দীর্ঘতম কোষ স্নায়ু কোষ, এটাও বলা আছে। আর আরবিসির ব্যাসটাও দেওয়া আছে। এইটাই তাহলে উত্তর হবে এই প্রশ্নের জন্য। 3 নম্বরের প্রশ্নের উত্তর এ। আজকে 4 নম্বর প্রশ্ন, কোন আদি কোষে কোষ প্রাচীর থাকে না, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ? এগুলো সবলাই কোষ প্রোক্যারিওটিক কোষ। দেখা যাচ্ছে অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি মাইক্রোপ্লাজমা, না দেখা গেলে জুম করবে। 3 নম্বর নীলাভ সবুজ শৈবাল, আর ডি পিপিএলও, প্লিওরো নিউমোনিয়া লাইক অর্গ্যানস, এটার পুরো নাম। এটাও একটা আদি কোষ। এদের সবারই কোষ প্রাচীর আছে, শুধুমাত্র মাইক্রোপ্লাজমার নেই, এটাই সব থেকে ছোটো কোষ আমি বলেছি। আর মাইক্রোপ্লাজমার কোনো কোষ প্রাচীর থাকে না, বাকি সব আদর্শ কোষেই কোষ প্রাচীর আছে। আর এই 4টাই এনসিআরটিতে কোষ মানে আদি কোষের উদাহরণ দিয়ে আছে। আদি কোষের এই 4টা এক্সাম্পল দেওয়া আছে এনসিআরটিতে, একদম বইয়ের লাইনে একই জায়গায় দেওয়া আছে। আর এটাও লেখা আছে যে মাইক্রোপ্লাজমাতে কোষ প্রাচীর থাকে না। তাহলে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, পিপিএলও, এই বাকি 3টি আদি কোষেই কোষ প্রাচীর থাকে। এইটাই শুধুমাত্র কোষ প্রাচীর থাকে না, এবং এইটাই সব থেকে ছোটো কোষ। তাহলে 5 নম্বর প্রশ্ন, আদি কোষে থাকে না, প্রোক্যারিওটিক কোষে থাকে না কোনটি? প্লাজমিড। দেখো প্লাজমিড চক্রাকার ডিএনএ, এর ডিএনএগুলো খোলা অবস্থায় সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়। কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস তো থাকেই না, নিউক্লিয়াসের মতন অর্গান ছোটো ছোটো চক্রাকার ডিএনএ বলা হয় এগুলোকে, চক্রাকার ডিএনএ। এটা প্লাজমিড, খুব স্পেশাল বৈশিষ্ট্য যে আদি কোষে থাকে, অর্থাৎ এটা থাকে না, এটা থাকে। কোষ পর্দা তো থাকে, কোষ প্রাচীরের পরে কোষ পর্দা তো থাকেই আদি কোষে। মেসোজোম, কোষ পর্দাটায় কোনো সময় গুটিয়ে যায়, সেটাই মেসোজোমই অল ইন অল, মেসোজোমই সব অর্গানের কাজ করে। প্রোক্যারিওটিক কোষে তো কোনো কোষ অঙ্গাণু থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে না, গলগি বডি থাকে না, সেন্ট্রোজোম থাকে না, এই মেসোজোমই সব কাজ করে। প্লাস্টিডেও অনেক সময় থাকে না, তো মেসোজোমই সব কাজ করতে পারে, মেসোজোমই সব বাকি অর্গানগুলোর কাজ করে দেয়। আর নিউক্লিয় পর্দা দেখো নিউক্লিয়াসেই নেই, নিউক্লিয়াসেই তো নেই আদি কোষে। নিউক্লিয়াসটা তো নগ্ন নিউক্লিয়াস, নগ্ন মানে খোলা নিউক্লিয়াসের শুধু ডিএনএগুলো সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়, তাই এখানে নিউক্লিয় পর্দা থাকে না। এইটাই উত্তর হবে, অপশান ডি, আদি কোষে থাকে না। এই অপশানগুলোর মধ্যে নিউক্লিয় পর্দা এনসিআরটিতে উল্লেখ আছে পুরো। ওকে, এর পরের প্রশ্ন, সায়ানোব্যাকটেরিয়াতে দেখা যায়। দেখো সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে অ্যানাবিনা নস্টক, আমি পড়েছি এর আগের ক্লাসেও, ক্লাসিফিকেশনে ছিল এটা। তো সায়ানোব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে, মানে সভোজী বটে, ক্রাইসোফাইট বটে, এটা ক্রাইসোফাইট। তো সায়ানোব্যাকটেরিয়াতে দেখা যায় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স তো সব ব্যাকটেরিয়াতে দেখা যায়। কোষ প্রাচীরের যে উপাদানটা আদি কোষের, সেটাই গ্লাইকোক্যালিক্স। ক্রোমাটোফোর, ক্রোমাটোফোর স্পেশাল। দেখো সায়ানোব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর থাকে, যেটা সালোক সংশ্লেষ করতে পারে, ক্লোরোফিল লাইক অংশ, কোষ পর্দা থেকে সৃষ্টি হয়ে একটু সবুজ টাইপের অংশ, অনেক সময় হলুদও হয়। এইটাই ক্রোমাটোফোর, যেটার জন্য সায়ানোব্যাকটেরিয়া সভোজী হয়, খাদ্য তৈরি করতে পারে। ক্যাপসুল তো থাকে, স্লাইম স্তরটাই ক্যাপসুল কোষ প্রাচীরের পর। ব্যাকটেরিয়ার যেটা কোষ প্রাচীর গ্লাইকোক্যালিক্স ওইটা, তারপরে স্লাইম স্তর থাকে কোষ পর্দা, ক্রোমাটোফোর থাকে খাদ্য তৈরির জন্য। 3টাই থাকে সায়ানোব্যাকটেরিয়াতে। তাহলে উত্তর হবে ডি, অল অফ দিস। বোঝা যাচ্ছে আশা করি। আমরা এগিয়ে চলেছি কোষ চ্যাপ্টার আলোচনা চলছে, এবং আলোচনা কোশ্চেনের মাধ্যমে হচ্ছে। এর পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার গমনে সাহায্য করে। ব্যাকটেরিয়া থেকে উপবৃদ্ধি থাকে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গ্লাইকোক্যালিক্স থেকে কিছু। ফ্লাজেলা হচ্ছে ফিলামেন্ট, হুক আর বেসাল বডি দিয়ে তৈরি। এটা মাথায় রাখো, আমি নোট করছি, খাতায় নোট করো। ফ্লাজেলা হচ্ছে ফিলামেন্ট, হুক আর বেসাল বডি দিয়ে তৈরি। এটা 3 প্রশ্ন আসতে পারে কোনো পরীক্ষায়, হয়তো আর প্রশ্ন পাওয়া যাবে না, আলোচনা করছি। পিলি হচ্ছে কোষ প্রাচীর থেকে একটা উপবৃদ্ধি, কিন্তু এটা গমনে সাহায্য করে না, এটা কোনো কিছুর সঙ্গে আটকে ধরে রাখতে সাহায্য করে। আর ফিমব্রিও একটা শুঙ্গ টাইপের জিনিস, এটা উপবৃদ্ধি, প্রোটিন দিয়ে তৈরি, এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি। তো ফিমব্রিও কোনো কিছু, পিলি আর ফিমব্রির একই কাজ। ফ্লাজেলা লাইক
ব্যাকটেরিয়ার যে গ্লাইকোলিক্স তার থেকে উপবৃদ্ধি ছোটো উপবৃদ্ধি এগুলো কোনো কিছু জায়গায় যে আটকে ধরে রাখতে সাহায্য করে, এগুলো গমনে করে না, গমনে একমাত্র ফ্লাজেলা, তাহলে অল অফ দিস হবে না। এটা খুব ভুল হতে পারে কোশ্চেনটা, অনেকে আবেগে অল অফ দিস মেরে দেবে এটা, কিন্তু এই উত্তরটা হবে শুধু ফ্লাজেলা। গমনে সাহায্য করে ফ্লাজেলা, আর পাথরে আটকেতে সাহায্য করে কোনো জায়গায় যায়, এরপরে জলের তলে বা কোনো জায়গায় কোনো কিছুকে আটকে ধরে রাখতে সাহায্য করে ব্যাকটেরিয়াকে, পিলি এবং ফিমব্রি দুজনেই, কিন্তু ফ্লাজেলা শুধুমাত্র গমনে সাহায্য করে, যেটি ফিলামেন্ট, হুক আর বেসাল বডি দিয়ে তৈরি। চলে এসেছি 8 নম্বর প্রশ্নে। 70S রাইবোজোমের দুটি অধঃ হলো, এখানে লিখবে দুটি অধঃ একক। একটা রাইবোজোমের দুটি অধঃ একক নিয়ে গঠিত। রাইবোজোম কোষের প্রোটিন কারখানা, কোষের একটা অর্গ্যান, কোষীয় অঙ্গাণু নিয়ে পড়ছি, এবং 70S রাইবোজোম, এস একটি একক ভেদভাগ। 70S রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে থাকে, আর ইউক্যারিওটিক কোষে থাকে 80S রাইবোজোম। একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা প্রোক্যারিওটিক কোষে দেখা যায় সেটা রাইবোজোম, সেটাও কিন্তু সঠিক গঠনটা নয়। আমাদের ইউক্যারিওটিক কোষে 80S রাইবোজোম থাকে, এখানে 70S, তারাও দুটি অধঃ একক। তো এই দুটি একক 60S 10S নয়, 60 10 70 হয়, 40 30 70 হয়, 35 35 70 হয়, কিন্তু দেখো 50 আর 30 80 হয়, কিন্তু এইটাই 70, কিছুটা বাদ যায়, কিছুটা পরিমাণ বাদ যায় অধঃ এককটা, অমনি পরিমাণ হয় না। এই উত্তরটা খুব ইম্পর্টেন্ট, 50 আর 30 হবে দুটি অধঃ একক। 50 30 মিলে 70 হয় না, 80 হয়, কিন্তু এইটাই হচ্ছে ওর দুটি অধঃ একক। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের আকার হচ্ছে 70S 70S। রাইবোজোমই একমাত্র কোষীয় অঙ্গাণু যেটা প্রোক্যারিওটিক কোষে দেখা যায়, বাকি আর মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, গলগি বডি কিছু থাকে না। আশা করি সবাই বেসিক 7 8 অনেক কিছু পড়েছো, তারপরে তো এই ক্লাসে উঠেছি 11-এ, তো আলোচনাটা একটু বড় স্ট্যান্ডার্ড আলোচনা হবে। 50S এবং 30S, 70S রাইবোজোমের দুটি অধঃ একক হচ্ছে 50S 30S, এটা উত্তর ডি। পরের প্রশ্ন 9 নম্বর। প্রোক্যারিওটিক কোষে থাকে না সায়ানোফাইসিয়ান দানা, গ্লাইকোজেন, গ্যাস গহ্বর, প্লাস্টিড। দেখো অপশন এতে সায়ানোফাইসিয়ান, অপশন বিতে গ্লাইকোজেন, অপশন ডিতে গ্যাস গহ্বর, এগুলো সবই রাসায়নিক পদার্থ এক ধরনের, অজৈবীয় বস্তু। প্রোক্যারিওটিক কোষের অজৈব বস্তু থাকে, আর নগ্ন নিউক্লিয়াস থাকে, আর 70S রাইবোজোম থাকে, আর ওই মেসোজোম টেসোজোম একটু থাকে, ক্রোমাটোফোর থাকে একটু, এইগুলোই তো ইউক্যারিওটিক কোষের উপাদান। এটা একটু ছক করে বুঝে নেবে ইউক্যারিওটিক কোষের ছবি এঁকে কী কী থাকে। তাহলে প্লাস্টিড কখনোই থাকে না, প্লাস্টিক তো আদর্শ কোষ, ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, তাহলে এখানে অপশন হবে। চলে এলাম 10 নম্বর প্রশ্নে। কোষ পর্দায় বেশি থাকে। দেখো কোষ পর্দা একটা একক পর্দা, এটি প্রোটিন, ফ্যাট, প্রোটিন নিয়ে গঠিত। প্রোটিন, লিপিড, প্রোটিন, ওই জন্য এটাকে ইউনিট পর্দাও বলা হয়। এটা এনসিইআরটিতে নেই, এটা আমি বললাম, এটা নিচের ক্লাসে থাকে, 10-এর 8-এর ক্লাসে, 7-এর ক্লাসে থাকে, যে প্রোটিন মানে কোষ পর্দাকে একক পর্দা বলে কেন। পিএলপি, প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত, তাই একে একক পর্দা বলে। এতে কোলেস্টেরল থাকে। দেখো এতে প্রোটিনের পরিমাণ থাকে 52% কোষ পর্দায়, এনসিইআরটিতে আছে। লিপিডের পরিমাণ থাকে 40%, মানে 92 হলো, আর কার্বোহাইড্রেট প্রায় থাকে বাকি, মানে আদার্স 8% হচ্ছে, টোটাল 100%। তো প্রোটিন 52%, লিপিড 40%। দেখো ফসফোগ্লিসারাইড একটা লিপিড, তাহলে এটা বেশি থাকবে না। কোলেস্টেরলও তো লিপিডের পার্ট, এটাও থাকবে না। কার্বোহাইড্রেট 8% থাকে, আর কার্বোহাইড্রেট যে 8% সেটা লেখা নেই, এটা অন্যান্য লেখা আছে 8%, আমি ধরে নিচ্ছি এটা কার্বোহাইড্রেট। কিন্তু কোষ পর্দায় কার্বোহাইড্রেটও থাকে একটু। কোষ পর্দায় সব থেকে যেটা বেশি থাকে সেটা প্রোটিন, এবং এটা এনসিইআরটি লিখেছে 52%। এনসিইআরটি যা লিখেছে তার সঙ্গে তর্ক করার দরকার নেই। 52% প্রোটিন আছে। নিচের ক্লাসে কোনো বইয়ে 48% প্রোটিন দিয়ে আছে, 50% প্রোটিন, কিন্তু এনসিইআরটি দিয়ে আছে সেটা ফুল অ্যান্ড ফাইনাল, ওর বাইরে কোনো কথা হবে না। তাহলে প্রোটিন আছে কত? 52%। লিপিড আছে কত? 40%। পুরো আলোচনা হলো কোষ পর্দা শেষ হয়ে গেলো। এই প্রশ্নটার মাধ্যমে কোষ পর্দা পুরো ডিসকাস হয়ে গেলো। আমি প্রশ্নটা দেওয়ার সাথে সাথে তোমরা একবার ভিডিওটা পোজ করে উত্তরটা ভাববে, তারপরে আমি যেটা উত্তর বলবো সেটার সাথে মিলল কিনা চেক করবে। এভাবেই উত্তরগুলো মানে প্র্যাকটিসটা হচ্ছে, তার সাথে আলোচনাটাও হচ্ছে, তার সাথে রিভাইজও হচ্ছে, মানে খুব উপকারী ক্লাস হচ্ছে এই ক্লাসটা। তাহলে এটা অপশান হচ্ছে 10 নম্বর উত্তর হচ্ছে ডি। এরপরের প্রশ্ন 11 নম্বর। কোষ পর্দার মোজাইক নকশা আবিষ্কার করে। কোষ পর্দার একটা মোজাইক নকশা আছে, সেটি আবিষ্কার করেছেন অপশান এ সিঙ্গার ও নিকেলসন, এটাই উত্তর হবে। অপশান বি স্লেইডেনসন তো কোষতত্ত্ব, আর ওয়াটসন ক্রিক করেছে ডিএনএ নকশা আবিষ্কার করেছে। ওয়াটসন ক্রিক দুজন করে, সেটা অনেক প্রশ্ন আছে লাইফ সায়েন্সে। তাহলে এটা করেছে সিঙ্গেল এবং নিকেলসন, নট তো হবে না, তাহলে এটা হয়ে গেলো যেহেতু। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর কোষ পর্দার মোজাইক নকশা উপস্থাপন করেন কে? সিঙ্গার ও নিকেলসন। দেখো কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় থাকে। দেখো কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর থাকে, মধ্য প্রাচীর থাকে, গৌণ পর্দা থাকে, মধ্যচ্ছদা থাকে। তো কোষ প্রাচীরে আমরা জানি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটেট, এগুলো নিয়ে গঠিত। দেখি জানো তো সবাই, এগুলো নিয়ে কোষ প্রাচীর গঠিত। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটেট। ক্যালসিয়াম কার্বনেটও থাকে, প্যাকটিনও থাকে, বিভিন্ন কোষে বিভিন্ন থাকে। একটা কোষে এনসিইআরটি দিয়েছে যে একটা কোষে তোমার গ্যালাক্টোজ, ম্যানোজ, সেলুলোজ এগুলোও থাকে।
ম্যানোজটা খুব ইম্পর্টেন্ট, ম্যানোজ নামটা তুমি খুব কম পেয়েছো। গ্যালাক্টাজ, ম্যানোজ এগুলোও কোষপ্রাচীরে থাকে। সবাই আমি যেগুলো বললাম সেটা নোট করে, এগুলো কোষপ্রাচীরে আছে, এনসিআরটি লাইনে উল্লেখ আছে। কিন্তু এইটা উল্লেখ আছে যে কোষপ্রাচীরের মধ্যচ্ছদায় থাকে ক্যালসিয়াম পেকটেট, শুধু ক্যালসিয়াম পেকটেট, সি উত্তরটা হবে। কোষপ্রাচীরের মধ্যচ্ছদায় থাকে অপশান সি ক্যালসিয়াম পেকটেট। অন্তঃপর্দাতন্ত্রের অংশ নয়, এন্ডো মেমব্রেনাল সিস্টেমের অংশ নয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, বি, সি মাইটোকন্ড্রিয়া, ডি কোষঘর। বলো দেখি কোনটা হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো একটা সেটিংয়ে একটা বিশেষ লাইন এনসিআরটির একটা বিশেষ প্যারাতে লেখা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, কোষগহ্বর আর লাইসোজোম, মনে রাখো এদের সাথে লাইসোজোমকে সেট করা আছে, একই কথা। এগুলো হচ্ছে অন্তঃকোষ পর্দাতন্ত্রের অংশ। লাইসোজোম, রাইবোজোম না, লাইসোজোম। এগুলোর প্রায় একই কাজ, কাজটা পড়তে হবে, কোষের ক্লাস করতে হবে। আর মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড এগুলোর কাজ আলাদা, এগুলোর অন্যভাবে কাজ নিয়ন্ত্রিত হয়। তাই এগুলো অন্তঃকোষ পর্দাতন্ত্রের অংশ নয়। অন্তঃকোষ পর্দাতন্ত্রের অংশ একই সুরে পড়ো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, কোষগহ্বর, লাইসোজোম, এই চারটি। বাকি যদি কিছু থাকে সেটা অন্তঃকোষ পর্দাতন্ত্র বা এন্ডোমেমব্রেনাল সিস্টেমের অংশ নয়। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া আছে, এইটা উত্তর হবে। 13 নম্বর উত্তর অপশান সি মাইটোকন্ড্রিয়া। 14 নম্বর প্রশ্ন, স্টেরয়েড হরমোনগুলি সংশ্লেষ হয়। ফ্যাট জাতীয় স্টেরয়েড হরমোন, যেন প্রোজেস্টেরন, স্ট্রোজেন আমরা জানি। হরমোন চ্যাপ্টারে আরও পড়বো যখন এনসিআরটিতে আসবে, কোয়েশ্চেন আলোচনা হবে। তো স্টেরয়েড হরমোন সংশ্লেষিত হয়, এ অপশান এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ইয়ার হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ অমসৃণ। আর গলগি বডি তো গার্ল সিস্টেমের অন্তর্গত, অন্তঃকোষ পর্দাতন্ত্রের অংশ বটে, এটা কোষঘরেও বটে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? স্টেরয়েড হরমোন খরিত হয় এসিআর থেকে, মনে রাখবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন সংশ্লেষ হয়। আর ফ্যাট জাতীয় স্টেরয়েড হরমোন সৃষ্টি হয় এসিআর থেকে। আর গলগি বডি তো পরের বলবো, গলগি বডির কাজ। ওকে, গ্লাইকোপ্রোটিন তৈরি হয় এসিআর, বিআরইআর, গলগি বডি না কোষঘর? জানা আছে উত্তর? এই উত্তরটা হবে গলগি বডি। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, ওখানে লিপিড স্টেরয়েড হরমোন তৈরি হয়েছিল এসিআরে, এর আগের প্রশ্নে ছিল। কিন্তু গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুটোই তৈরি হয় কোথায়? গলগি বডি, মাথায় রাখতে হবে। ঠিক আছে, গলগি বডির আমরা জানি সিস্থল, ট্রান্সস্থল থাকে, একটাতে উৎপন্ন হয়, একটা প্যাকেজিং হয়, তারপরে ভেসিকল রূপে যায়। বলতে হবে এটা খুব ইম্পর্টেন্ট গলগি বডিটা। গলগি বডির একটু 2 মিনিট একটু এনসিআরটির পুরোটা রেডি মারতে হবে গলগি বডি। ওকে, টোনোপ্লাস্ট দেখা যায় এসিআর, আরইআর, গলগি বডি, কোষঘর। উত্তর জানো সবাই নিশ্চয়ই, এটা কোষঘর হবে। দেখো কোষঘর, উদ্ভিদ কোষের 90% জায়গা জুড়ে কোষঘর থাকে। বড় বড় নিউক্লিয়াস বাদ দিয়েও কোষে একটা ফাঁকা জায়গা থাকে যেটা কোষঘর। তার ধারে ধারে যেটা প্রোটোপ্লাজমের অংশ আছে, কোষঘরের ধারে ধারে যেটা প্রোটোপ্লাজমের কোষের অংশ, সেইটাকেই টোনোপ্লাস্ট বলা হয়। মনে রাখো, নিচের ক্লাসে এমসিকিউ সংজ্ঞা দেয় এটা, টোনোপ্লাস্ট কাকে বলে, লিখতে হয়। নিচের ক্লাসে থাকে, 8 এ 9 এ কোয়েশ্চেন সেট হয় এটা পরীক্ষায়। তো টোনোপ্লাস্ট হচ্ছে কোষ পর্দার ধারে ধারে প্রোটোপ্লাজমের যে অংশ, তাকেই টোনোপ্লাস্ট বলা হয়। আরেকটা কথা মনে রাখো, কোষঘর থেকে যে উদ্ভিদ কোষের 90% জায়গা, কোষের 90% জায়গা কোষঘর। উদ্ভিদ কোষের কোষঘরটা অনেক বড় হয়। আর এমনি কোষঘরে রেচন বস্তু, সংকোচী গহ্বর, রেচন পদার্থ অনেক কিছু, এটা কোষঘরে সঞ্চিত থাকে। এই হচ্ছে কোষঘর থেকে তথ্য। কোষঘর পড়াটাও হয়ে গেল, আমাদের আলোচনার মাধ্যমে এগিয়ে চলেছে কোষ চ্যাপ্টার। সবাই একটু কোয়েশ্চেন দেওয়ার সাথে সাথে একটু জুম করে নিজে উত্তরটা ভাববে, তারপর আমি উত্তরটা বলছি, মিলিয়ে নেবে। ওকে, ক্রিস্টি দেখা যায় প্লাস্টিড, রাইবোজোম, সি গলগি বডি, ডি নট। নট হচ্ছে নান অফ দিস। দেখো আমরা জানি সবাই ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়া, ছোটোর থেকে প্রশ্ন। মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকে, দ্বি-একক পর্দা, একটা বহিঃপর্দা, এরকম বহিঃপর্দা থাকে, আর ভিতরের পর্দাটা প্রচুর পেঁচ থাকে, প্রচুর পেঁচ, অন্তঃপর্দা। এই অন্তঃপর্দার যে পেঁচ বা খাঁজগুলোকেই ক্রিস্টি বলা হয়। অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার যে ভাঁজ, সেগুলোকে কী বলে? ক্রিস্টি। তাহলে ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়া নেই, তো তুমি অবাক হবার দরকার নেই, উত্তর হবে ডি অপশন নট। চলে এসেছি প্লাস্টিডের প্রশ্ন 18 নম্বর। প্রোটিন সঞ্চিত লিউকোপ্লাস্ট। আমরা জানি প্লাস্টিড 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বাদ দিয়ে বাকি বর্ণের, কমলা, লাল, গোলাপি সব কিছু, বাকি বর্ণ শুধুমাত্র সবুজ বাদ দিয়ে। আর বর্ণহীন প্লাস্টিডদের বলে লিউকোপ্লাস্ট। তাহলে বর্ণহীন প্লাস্টিড যদি হয়, তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করে রাখা। খাদ্য সঞ্চয় করার মধ্যে ভাগ আছে। যদি অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে যদি শর্করা সঞ্চয় করে, তখন তাকে বলে অ্যামাইলোপ্লাস্ট। কি প্রাধান্য দেয়? ইলাইলোপ্লাস্ট যদি ফ্যাট সঞ্চয় করে, কোনো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের 3টা ভাগ,
অ্যামাইলোপ্লাস্ট, অ্যালাইলোপ্লাস্ট আর অ্যালিউরোনোপ্লাস্ট। আর যদি প্রোটিন সঞ্চয় করে তখন তাকে বলে অ্যালিউরোপ্লাস্ট। ঠিক আছে। আর লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। তাহলে এখানে আমাদের প্রোটিন সঞ্চিত দিয়েছে, তো উত্তর হবে অপশন সি, অ্যালিউরোপ্লাস্ট। চলে এলাম 19 নম্বর প্রশ্নে, আবার মাইটোকন্ড্রিয়ার প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া ধাত্রে থাকে না। মাইটোকন্ড্রিয়া জানি অন্তঃপর্দার ভিতরে ধাত্র থাকে একটা, হ্যাঁ, কৃষ্টির ভিতরে যে অন্তঃপর্দা থাকে তার ভিতরে ধাত্র থাকে। সেখানে এই অপশানে বলছে 70S রাইবোজোম, যেটা আদি কোষে দেখা যায়, 80S রাইবোজোম, যেটা আদর্শ কোষে দেখা যায়, প্লাজমিড, চক্রাকার ডিএনএকে প্লাজমিড বলে, যেটা আদি কোষে দেখা যায়। আমি বলেছি চক্রাকার ডিএনএকে কি বলে? প্লাজমিড। আর মেসোজোম কোষ পর্দার উপবৃদ্ধি, ব্যাকটেরিয়ার কোষে কোষ পর্দার মাঝে মাঝে একটা উপবৃদ্ধি দেখা যায়, যেটা মেসোজোম, যেটা সব কিছু কাজ করে। যে মেসোজোমটাই আদি কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, আদি কোষের প্লাস্টিড, আদি কোষের গলগি বডি, আদি কোষের সব কিছু কাজ মেসোজোম করে। তাহলে এই তিনটাই হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য। এবার মাইটোকন্ড্রিয়ার ইতিহাস শুনুন। মাইটোকন্ড্রিয়ার ইতিহাস হচ্ছে মাইটোকন্ড্রিয়া অতীতে, এখন প্রোক্যারিওটিক কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখা যায়, আমাদের কোষেও মাইটোকন্ড্রিয়া আছে, আমাদের তো ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া ঢুকে যায়। আগে মাইটোকন্ড্রিয়া ঘুরে বলতো পরিবেশে, ও নিজে একটা কোষ ছিল, আদি কোষ রূপে ছিল। পরবর্তীকালে অভিব্যক্তিতে ইভলিউশন হওয়ার পরে মাইটোকন্ড্রিয়া আদি কোষ সজীব কোষের ভিতরে প্রবেশ করছে, আদর্শ কোষের ভিতরে। ও আদর্শ কোষের একটি অঙ্গাণু হয়ে গেছে ও, কিন্তু ও তো প্রোক্যারিওটিক কোষের সব বৈশিষ্ট্য এখনও বিদ্যমান। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজেই একটা আদি কোষ ছিল, প্লাস্টিডেও। খুব ইম্পর্টেন্ট এইটা। এখন মাইটোকন্ড্রিয়া আবার ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রবেশ করেছে, ফলে মাইটোকন্ড্রিয়াতে এই আদি কোষের সব বৈশিষ্ট্য এখন দেখা যায়। এনসিইআরটিতে উল্লেখ আছে 70S রাইবোজোম, প্লাজমিড, আমি মেসোজোমটা নিজে বললাম, যেহেতু আদি কোষের একটা উপাদান। আদি কোষের উপাদানগুলো আদি কোষের ছবি এঁকে সব উপাদান বোঝাতে হবে, তবে কনসেপশনটা আসবে। আর 80S রাইবোজোম তো আদর্শ কোষে থাকে। এটা মাইটোকন্ড্রিয়া তো নিজে কোষ নয়, মাইটোকন্ড্রিয়া তো কোষের ভিতরের একটি অঙ্গাণু, যদিও অতীতে ও একটা প্রোক্যারিওটিক কোষ ছিল। কিন্তু 80S রাইবোজোম তো থাকবে না আদি কোষ হলে। মাইটোকন্ড্রিয়া আগে নিজে কোষ ছিল, কিন্তু সেটা তো আদি কোষ ছিল। বুঝা যাচ্ছে? এখন মাইটোকন্ড্রিয়া তো কোষের অর্গ্যানস, আদর্শ কোষের অর্গ্যান। অনেক কনফিউজ পড়ে, মাইটোকন্ড্রিয়া আদর্শ কোষ, আদর্শ কোষের তো একটা অর্গ্যান, ও তো আদর্শ কোষের ভিতরে তো ওকে কোষ বলে বিবেচিত করা হয় না, ও কোষীয় অঙ্গাণু রূপে বিবেচিত হয়। কিন্তু ও যখন অতীতে নিজে পরিবেশে থাকতো, কোষের বাইরে থাকতো, তখন নিজে একটা আদর্শ কোষ ছিল। তখন এই তিনটি অর্গ্যান ওর মধ্যে এখনও আছে। কিন্তু 80S রাইবোজোম তো এইখানে উত্তর হবে। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে থাকে না কোনটা? 80S রাইবোজোম, অপশন বি উত্তর হবে। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। আমি লিউকোপ্লাস্টিড একটা প্রশ্ন দিয়েছিলাম, প্রোটিন সঞ্চয়টা, ওইটা ছিল সামথিং 18 নম্বর প্রশ্ন, এটা 20 প্রশ্ন। ক্লোরোপ্লাস্টিডে থাকে না 70S রাইবোজোম, 80S রাইবোজোম, স্ট্রোমা ল্যামেলি না গ্রানা। দেখো ক্লোরোপ্লাস্টিডের একটা ছবি আঁকবে, সালোক সংশ্লেষ পড়তে গেলে ক্লোরোপ্লাস্টিডটা ছবিটা পড়তেই হবে, নাহলে সালোক সংশ্লেষের দশাগুলো বোঝাই যাবে না, আলোক দশা, অন্ধকার দশা। তো ক্লোরোপ্লাস্টিডের মধ্যে একটা, এটাও দুটা পর্দা থাকে, বাইক পর্দা, অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টিড অনেকটা একই ধরনের ডিজাইন। আর স্টোমার ভিতরে এরকম চাকতির মতো অংশ থাকে, যেটাকে গ্রানা বলে। আর গ্রানাগুলোকে একত্রে থাইলাকয়েড বলে। আর গ্রানাগুলো আবার পরস্পর এরকম সুতার মতন অংশ দ্বারা যুক্ত আছে। পুরো ধাত্রটাকে বলে স্ট্রোমা। পুরা ক্লোরোপ্লাস্টিডের ধাত্রটাকে কি বলে? স্ট্রোমা। আর চাকতির মতো অংশগুলো গ্রানা। আমরা বলি আলোক দশা গ্রানাতে হয়, আর অন্ধকার দশা স্ট্রোমাতে হয়। তো স্ট্রোমা গ্রানা দুটোই মানে ক্লোরোপ্লাস্টিডের ভিতরে থাকে। থাইলাকয়েড বলে আবার গ্রানাগুলোকে বহু বচনে। স্ট্রোমা ল্যামেলিও থাকে, সব গ্রানার সেটগুলো জয়েন্ট থাকে যেটাতে, সেটাকে স্ট্রোমা ল্যামেলি। বেনসেটের থেকে ছবি দেখবে। তাহলে 80S রাইবোজোম তো আবার বলছে 80S রাইবোজোম তো আদর্শ কোষের জিনিস। আর ক্লোরোপ্লাস্টিড নিজে আগে ঘুরে উঠতো আকাশে বাতাসে, পরে ও কোষের মধ্যে ঢুকে গিয়েছে। এগুলো সব আদি কোষ ছিল এক সময়। তাহলে মানে এটাতে গ্রানা 70S রাইবোজোম তো থাকবে। এনসিইআরটির লাস্ট লাইনটাই যেখানে প্লাস্টিড আছে, সেই কিটাতে লেখা আছে যে এখানে 70S রাইবোজোম দেখা যায়, 80S রাইবোজোম থাকে না, একদম লেখা আছে লাইনটা। তাহলে এইটাও উত্তর হবে, ক্লোরোপ্লাস্টিড থাকে না, অপশন বি 80S রাইবোজোম। রাইবোজোম আবিষ্কার করেন 21 নম্বর প্রশ্ন, রবার্ট ব্রাউন, স্লেইডেন, জর্জ পেলাডে না ক্যামিলো গোলগি। দেখো রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে 1831 সালে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্লেইডেন তো সোয়ান কোষ তত্ত্বের আবিষ্কার, স্লেইডেন আর সোয়ান। আর ক্যামিলো গোলগি এনসিইআরটিতে নাই, এটা এনসিইআরটিতে নাই, সিরিয়াসলি বার নাই। তাও আমি এমনি দিয়েছি, নিচের ক্লাসে দেওয়া থাকে। ক্যামিলো গলগি বডি আবিষ্কার করেছিল, ওই জন্য গলগি নামটা। আর জর্জ পেলাডে, এটা এনসিইআরটিতে আছে, 1953 সাল এনসিইআরটিতে দেওয়া আছে, মানে ভারতের স্বাধীনতার পর জর্জ পেলাডে রাইবোজোম আবিষ্কার করেছিল, এটা এনসিইআরটিতে আছে। কোষ অঙ্গাণুর মধ্যে আবিষ্কার কোনটাকে করেছে একটাও এনসিইআরটিতে নাই, শুধুমাত্র রাইবোজোমটা দিয়ে আছে। আদর্শ কোষের রাইবোজোম 80S স্ট্রাকচার, এস একটি ভেদবার একক। এর আগে আমি 70S রাইবোজোম যেটা আদি কোষে থাকে সেটা বলেছি, 50S এবং 30S।
এটা 40-40, এ অপশান, বি অপশান 60-20, সি অপশান 50-30, ডি অপশান 60-40। এর দুটি অধঃএকক থাকে, যে কোনো রাইবোজোমেরই দুটি অধঃএকক। এই টেস্ট টোটাল পরিমাণটা আবার বোঝায়। এটাকেও দুটি অধঃএককের পরিমাণ হচ্ছে ডি অপশান 60s আর 40s। দেখো স্কেলেটন সিস্টেমে চলে এসেছি আমরা কোষের। 23 নম্বর প্রশ্ন, সিলিয়াতে বা ফ্লাজেলাতে থাকে না কোষ পর্দা। সিলিয়াতে বা ফ্লাজেলাতে কোষ পর্দা থাকে, এনসিইআরটিতে দেওয়া আছে। ট্রিপলেট অনুনালিকা পরে বলছি, ডাবলেট অনুনালিকা থাকে। এইটা ডাবলেট অনুনালিকা, নটা এমনি ডাবলেট অনুনালিকা থাকে, এনসিইআরটিতে ছবি দিয়ে আছে। সিলিয়া বা ফ্লাজেলাতে এমনি ডাবলেট অনুনালিকা থাকে। আর কেন্দ্রে দুটো অনুনালিকা থাকে, 9+2 সজ্জা থাকে এই সিলিয়া বা ফ্লাজেলার। পড়বে সিলিয়া ফ্লাজেলার 9+2 সজ্জা, দুটা মাঝে আর ধারে ধারে নটা প্রত্যেকটা ডাবলেট অনুনালিকা, 9+2 সজ্জা এটাও থাকে, এনসিইআরটিতে দিয়ে আছে। 9+2 সজ্জা থাকে, ডাবলেট এটাও আছে। নটি অরিও স্পোক, এই তো নটি, এইলা অরিও স্পোক বলে, স্পোক মানে জিনিসটা এরকম চলছে, তুমি বাইর থেকে দেখছো জিনিসটা মানে স্পোকের মতন, ঝাঁটার মতন নটা আছে ওদিকে, ঠিক আছে। আর সেটার মাঝে দুটো আছে, সবার সঙ্গে সবাই আরও যুক্ত। গঠনটা একটু পড়িতে হবে এখানটায়। আর ট্রিপলেট অনুনালিকা থাকে না, ওটা সেন্ট্রোজোমে থাকে বা সেন্ট্রিওলে থাকে, ঠিক আছে। এইটা সিলিয়া ফ্লাজেলা থাকে না, তাহলে এইটাই অ্যান্সার হবে। অ্যান্সার বি, 23 নম্বর অ্যান্সার বি, ট্রিপলেট অনুনালিকা। ট্রিপলেট অনুনালিকা এর যেমন ডিপলেট থাকছে ডাবলেট, ওর ট্রিপলেট থাকছে, ওর এরকম 3টা করে অনুনালিকা, মোট 27টা অনুনালিকা থাকে একটা সেন্ট্রোজোমে, ঠিক আছে। সেন্ট্রোজোমে মনে রাখবে ট্রিপলেট অনুনালিকা থাকে। আর ইয়ার থাকে সিলিয়া ফ্লাজেলা ডিপলেট, সবলাই কোষের হাড়, মানে স্কেলেটন সিস্টেম, মানে কোষের হাড়। কোষের তো হাড় হয় না, তাও একটা তন্তুর মতন অংশ কোষটাকে শক্তপোক্ত রাখে। আগের কোষের ওইলা ছিল অঙ্গাণু, আর এলা কোষের ভিতরে কোষটাকে একটা দেহ ভাবা হচ্ছে। জীবনবিজ্ঞান কোষটাকে দেহ ভাবছে, বায়োলজি একটা ভালো করে পড়ছে। এইলাকে সিলিয়া ফ্লাজেলা সেন্ট্রিওল সেন্ট্রোজোম, এলা তন্তুর মতন অংশ, এলা কোষের দৃঢ়তা প্রদান করছে এবং কোষের হাড় টাইপের ভাবা হচ্ছে, সেখানে এটাকে কোষের স্কেলেটন সিস্টেমের মধ্যে রাখা হচ্ছে। এদের তন্তু ফাইবার টাইপের জিনিস আছে, ঠিক আছে। এলা কোষের গঠনটা তৈরি করে। সেন্ট্রিওলের গঠন নয়, সেন্ট্রিওলের, এবার আমরা কোষ চ্যাপ্টারের প্রায় শেষের দিকে এসেছি। এনসিইআরটিতে কোষ চ্যাপ্টার খুব কম লেখা আছে, 11-12 যে বইটা আছে বহু বিভৎস লেখা আছে, গোটা পৃথিবীটা লেখা আছে, অত পড়বার দরকার নেই। আর 8-এর বইও 9-এর বইও কোষ চ্যাপ্টার প্রচুর লেখা আছে, বহুত এক্সট্রা তথ্য। এনসিইআরটিতে বেশি তথ্য নেই, সামান্য কয়েকটা প্রশ্ন। আমি যতগুলো প্রশ্ন দিলাম ফুল কভার হয়েছে এনসিইআরটি, ফুল কভার। তুমি যদি এই কোশ্চেনগুলো রিপিট করতে থাকো কোষে, এর বাইরে কোনো পড়ার দরকার নাই, চোখ বন্ধ করে তুমি নিট পরীক্ষা দিতে যাও। হ্যাঁ, প্যাটার্ন চেঞ্জ করবে। আমি তো বলেছি বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন আমি জাগিং কোশ্চেন দেবো যখন একসাথে সবগুলোর কোশ্চেন করব। এখন আমি কোষ চ্যাপ্টারটা পড়ানো চলছে, কোশ্চেনগুলো জাস্ট বাহানা, এটা এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে না, পুরো চ্যাপ্টারটা ডিটেলস আলোচনা হলো, পুরো চ্যাপ্টারটা ডিটেলস আলোচনা করলাম আমি। সেন্ট্রিওলের যে গঠনটা, সেটা এই কোশ্চেনটা দিয়ে সেন্ট্রিওলের গঠনটা শেষ, এমনভাবে কোশ্চেন সিলেকশন করা আছে। এর আগের কোশ্চেনটা যেটা 23 নম্বর ছিল সিলিয়া ফ্লাজেলার গঠন, আমি শেষ করে দিলাম ওইটাতেই। আর তো কিচ্ছু নেই কোশ্চেন চ্যাপ্টারটা। বাকি উদ্ভট তথ্য নিচের ক্লাসে বা 11-12 টেক্সট বইলা সাঁতরা হ্যান ত্যান ব্যবসা বাণিজ্যের জন্য যে বইগুলো আবিষ্কার হয়েছে, সেই বইগুলোতে প্রচুর তথ্য দিয়েছে 11-এর পরীক্ষা দেওয়ার জন্য আর 12-এর পরীক্ষা দেওয়ার জন্য। কোনো নার্সিংয়ে নিটে কোনো পরীক্ষা, এমনকি রেলওয়েও দেবে না, এটা ন্যাশনাল বই, এটা জাতীয় বই। এনসিইআরটি সব সাবজেক্টের বই আছে, এনসিইআরটি ইতিহাস ভূগোলও বই আছে, ওই বই থেকেই কোশ্চেন হয় অন্য পরীক্ষায়। যতগুলো ন্যাশনাল পরীক্ষা হবে ভারতবর্ষে সব ওই বই থেকে কোশ্চেন করতে হবে, নাহলে যে কোশ্চেন করবে মানে তার বিপদ আছে। তা ওইটা কোনো অর্ডার নাই সরকারি। এনসিইআরটির বই হচ্ছে সিলেবাস ছাত্রছাত্রীর, সেখান থেকে কোশ্চেন করতে হবে মাস্ট যদি কোনো ন্যাশনাল পরীক্ষা হয়, ঠিক আছে। তো সেন্ট্রিওলের গঠন নয়, দুটি সমান্তরালভাবে অবস্থান করে, সেন্ট্রিওল দুটো বলছে, পরে দেখছি। গরুর গাড়ির চাকার মতো, একদম এনসিইআরটিতে লেখা আছে গরুর গাড়ির চাকার মতো। ট্রিপলেট অনুনালিকা আমি আর আগেরতেই বুঝেছি, 3টা করে অনুনালিকা আছে, মোট 9টি অনুনালিকা, মোট 27টা, তার মানে 3 নাম করে, এরকম করে গঠনটা, ওরকম করে গঠনটা ওদিকে চলছে। আর মাঝে দুটা আরও থাকে, এলা প্রোটিন দিয়ে গঠিত, একদম কেন্দ্রীয় অংশটি প্রোটিন দিয়ে গঠিত, পুরো টিউব বটে, ট্রিপলেট বটে, এটাও ঠিক। তাহলে 3টা ঠিক হয়ে গেল, তাহলে এই কোয়েশ্চেনটা তো ভুল আমাকে করতেই হবে, নাহলে তো প্রশ্নটাই ভুল আছে। বলে দিচ্ছে এই প্রশ্নটা কোথায় ভুল আছে। দুটি সমান্তরাল লেখা আছে, এটা এনসিইআরটিতে লিখেছে দুটি লম্বভাবে অবস্থিত। দেখো সেন্ট্রিওল দুটো পরস্পর লম্বভাবে, তো ফার্স্ট লাইনই আছে। সেন্ট্রিওল দুটো থাকে তো, দুটা সেন্ট্রিওলকে আবার ডিপ্লোজম বলে, এটা আমি এক্সট্রা তথ্য বলছি, এনসিইআরটিতে ডিপ্লোজম লেখা নাই। এইটে প্রচুর প্রশ্ন পড়বে দেখে, ডিপ্লোজম কি, ডিপ্লোজম কি, ডিপ্লোজম কি। 8-এর কোশ্চেন আমাকে, 9-এর কোশ্চেন আমাকে ডিপ্লোজম কি, ডিপ্লোজম কি, যেমন বিরাট কোশ্চেন। সেন্ট্রিওল দুটাকে ডিপ্লোজম বলে, এনসিইআরটি লেখা নেই ডিপ্লোজম, তোমাকে চাপ নিতে হবে না, ভুলে যাও, আমি ওই জন্য আলোচনা করছি নাই। দুটা সেন্ট্রিওল লম্ব অবস্থিত, এটা লেখা আছে এনসিইআরটিতে। সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল দুটা লম্বভাবে অবস্থিত।
কিন্তু এখানে আমি কোয়েশ্চেনটা আছে সমান্তরালভাবে অবস্থিত, তাহলে এটা রং কোয়েশ্চেন। এটাই তার মানে এখানে সঠিক। এই কোয়েশ্চেনটি আমাকে লিখ সেন্ট্রিওলের গঠন নয়, সমান্তরালভাবে অবস্থান করে। এনসিইআরটির নিউক্লিয়াস থেকে প্রশ্ন। এবার তারপরের টপিক স্কেলেটন সিস্টেম পড়া হয়ে গেছে আমার। ক্রোমাটিন নাম দেন। দেখো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালক থাকে, জালকের মধ্যে ক্রোমোজোম ক্রোমাটিড থাকে। তো সেই ক্রোমাটিডের নামটা কে দিয়েছিল? নিউক্লিয়াস আবিষ্কার করেছে রবার্ট বাউন 1831 সালে, এনসিইআরটিতে আছে বলেছি, এটা নিউক্লিয়াস আবিষ্কার করেছে। কিন্তু নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন ওইটা আবিষ্কার করেছে ফ্লেমিং, এনসিইআরটিতে আছে। তারপরের লাইনে যে লাইনে লেখা আছে এনসিইআরটির বাংলা বইয়ে রবার্ট বাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছে 1831 সালে, ঠিক তারপরের লাইনটা যে কিন্তু ক্রোমাটিন নামটা কে দিয়েছে? ফ্লেমিং। এর পরের প্রশ্ন 26 নম্বর, নিউক্লিয়াসবিহীন কোষ এনসিইআরটিতে আছে, এনসিইআরটি থেকে সরাসরি তোলার প্রশ্ন। একটাও প্রশ্ন এনসিইআরটির বাইরে নাই, নিখুঁত লাইন বাই লাইন কোয়েশ্চেন করা আছে। এইরকম তোমাকে যে ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছি, বইটা পড়ার কোনো দরকার নাই। কোর্স চ্যাপ্টারটা তুমি পড়ে চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, একদম কোনো টেনশন নেই। তুমি পরীক্ষা দিতে যাও, শুধু ফিজিক্স কেমিস্ট্রি পড়ো। আমি ফিজিক্স কেমিস্ট্রিরও বিভিন্ন হেল্প করবো তোমরাকে পরে। এখন আমি বায়োলজিটা শেষ করতে চাইছি। নিউক্লিয়াসবিহীন কোষ, এরিথ্রোসাইট মানে লোহিত কণিকা, একদম লোহিত কণিকায় পরিণত লোহিত কণিকা নিউক্লিয়াস থাকে না। শ্বেত কণিকা জানো তো, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল সবগুলোরই নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস বিভিন্ন আকৃতির হয়। এই ছবিগুলো করতে হবে ওই চ্যাপ্টারে, প্রাণী কলাতে। সিবনল নিউক্লিয়াসবিহীন, এটা উদ্ভিদ কলার কোয়েশ্চেন। এওসি উভয় ঠিক আছে, এওসি উভয় এই দুটাতেই থাকে, তাহলে ডি উত্তরটা এখানে হবে। নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে এওসি, পুরোপুরি এনসিইআরটিতে দুটোই আছে, এরিথ্রোসাইট আর সিবনল, বাকি আর নাই। অনুচক্রিকাত নিউক্লিয়াস থাকে না, কিন্তু এনসিইআরটিতে দেওয়া নেই, তোমাকে মাথা খারাপ করার দরকার নাই। যে দুটি দেওয়া আছে সেই দুটিই পড়ো, বাইরে পড়তে হবে না, এক্সট্রা কোনো জানার দরকার নাই। সে তো মহাবিশ্বে অনেক কিছু জানার আছে, কিন্তু এনসিইআরটির বইটা থেকেই কোয়েশ্চেন হবে চাকরি পরীক্ষায়। পরে জানিয়ে নিবে 60 বছর পর যদি জানার থাকে। এখন পড়ো না, এখন তোমাকে মাথায় বেশি চাপো না, বহুত পড়িতে হবে ফিজিক্স কেমিস্ট্রি। ওই বায়োলজি বেশি জ্ঞান লিও না। আর ওই মোটা বইগুলো তো সরস্বতী পূজায় দিয়ে দাও আর প্রণাম করে রেখে দাও মোটা বইগুলোকে বায়োলজির। 8 থেকে স্টুডেন্টকে এনসিইআরটির বই দিয়ে দাও। 8 থেকে বাংলা ভার্সন বই বেরিয়ে গেছে, যারা বাংলায় পড়েছে 8 থেকে। 8-এর বই পড়ার কোনো দরকার নাই। ওই যে পরীক্ষাটা হয় 8-এ 70 নম্বরের না পারলেও চলবে। প্রজেক্ট দেখা দেখি কোনো করে কোয়েশ্চেন ব্যাংকটা করাইছি, যদি ও নিজে সাইড তুলে দিবে, 50 তুলুক কোনো যায় আসে না, এইটা পড়ুক কাজে দিবে ফিউচারে। 8 থেকে ছেলে বুঝতে পারবে, 8 থেকে বুঝতে পারবে, একবার পড়ে দেখবে সবাই, বাংলাতে লেখা আছে সব বুঝতে পারবে। তোমরা এইলা আগে 6-এর আগে সিলেবাসে 6 থাকতে গেলে এমন কোনো জটিল নাই জিনিসটা, একবার শুধু পড়বে 8 থেকে সবাই। আর সবাই 8 থেকে কিনে নেবে বইটা। এখন কি হবে, একাদশ লেখা আছে, একাদশ নামে লেখা আছে, পড়তে পারবে 7-8-এর ছাত্ররাও। অধিকাংশ চ্যাপ্টার পড়তে পারবে, 80% চ্যাপ্টার পড়তে পারবে সব। ওকে, এনসিইআরটিতে লেখা আছে 27 নম্বর প্রশ্ন, মানবদেহের ডিএনএ তন্তুর দৈর্ঘ্য প্রায় 2 মিটার। মনে রাখবে এটা, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 4টে অপশান। লেখা না বোঝা গেলে একটু জুম করো, লেখা বোঝা যাবে। আরামসে থেকো না, একটু সিস্টেম খারাপ আছে বলছি, কিন্তু শোনার কোশ্চেন, শোনার প্রশ্ন, শোনার আলোচনা। তুমি যদি ভালো দেখাইছে না তাহলে ছাড়িয়ে চলে যাও, পাবে না তুমি এই ভিডিও, পাবে না, নাই কোথাও, বাংলা ভার্সানে কোথাও নাই। আর পরপর নাই, নিখুঁত নাই। চ্যাপ্টারটা শেষ করেছি আমরা এলো কথাটি কোয়েশ্চেন করি, যেখান থেকে খাপুচ খুপুচ নিয়েছে, অত খাটা নাই কেউ তোমাদের জন্য। ভিডিও কন্ডিশন খারাপ আছে আমি মানছি, কিন্তু একটু জুম করো, একটু জুম করো, একটু জুম করলে দেখা যাবে। ফেসবুক পেজ থেকে দেখা যাবে না, একটু ইউটিউবে যাও, ইউটিউব থেকে দেখো, আমার চ্যানেল থেকে সব দেখা যাবে। জুম করা যায়, ইউটিউব জুম করা যায় ভিডিওটা দেখতে দেখতে, এরকম করলেই জুম হয়ে যাবে ভিডিওটা, তখন তুমি সব স্পষ্ট দেখতে পাবে। তো দেখাচ্ছে না বলে আর ছাড়িয়ে চলে, দেখাচ্ছে না ছেড়ে দাও, দেখবো না ভিডিও, অমনি না, দেখাবে ভিডিও, জুম করো, প্রত্যেকটাই দেখাবে। একটু লাইটে ডিস্টার্ব আছে আমি দেখেছি। মানবদেহের ডিএনএ তন্তুর দৈর্ঘ্য প্রায় 2 মিটার, বাস আর আলোচনা চলছে না। দেখো নিচের কোনটি অ্যাক্রোসেন্ট্রিক ছবি, এরকম নিট প্রশ্ন করে প্যাটার্ন, ছবি দিয়ে দিয়েছে একটা, কোনটি অ্যাক্রোসেন্ট্রিক। দেখো এনসিইআরটিতে ছবিগুলো দিয়েও আছে, কেয়ার দাও, ছবিগুলো লক্ষ্য করে যেতে বলছি। এনসিইআরটি যদি ছবি দিয়ে আছে, ছবি থেকেও প্রশ্ন করতে পারে। হ্যাঁ, বাইরের থেকে ছবি দেবেন না, যদি এনসিইআরটিতে কোনো ছবি না দেওয়া আছে সেই ছবি থেকে প্রশ্ন হবে না। এনসিইআরটি লেখা থেকেও প্রশ্ন হতে পারে, ছবি থেকেও হতে পারে, সবাই ধ্যান দেবে। দেখো নিচের কোনটি অ্যাক্রোসেন্ট্রিক, একটু বলছি আমি। দেখো দুটা ক্রোমোজোমগুলা এরকম, ক্রোমাটিডগুলা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে, দুটা ক্রোমাটিড থাকে সেটে সেটে, সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে, এটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার। আর যখন কোষ বিভাজন হয় তখন কাইনেটেকার থাকে, এনসিইআরটিতে দেখবে কাইনেটেকারও লেখা আছে, সেন্ট্রোমিয়ার। আর যখন কোষের মধ্যে থাকে, এটা এই ব্রেমতন্তুর মধ্যে, তখন কাইনেটেকার দ্বারা যুক্ত থাকে। নিশ্চয়ই ক্লাস একটু করেছে, কোষ বিভাজন টোষ বিভাজন সবাই একটু নলেজ আছে সবাই। কাইনেটেকারে যুক্ত থাকে, কাইনেটেকার কথাটাও এখানে দিয়ে দিলাম আমি। তো সেন্ট্রোমিয়ার যদি মাঝে থাকে তখন তাকে বলে মেটাসেন্ট্রিক, তাহলে এই অপশনটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মাঝে থাকলে মেটাসেন্ট্রিক। মাঝের কাছে মানে একদম মাঝে লয়, কিন্তু মাঝেরই সামনে, মাঝের থেকে সামনে, ধারও লয়,
চারটা অবস্থান আছে, মানে একদম মিডিলে থাকলে মেটাসেন্ট্রিক, মাঝের কাছে থাকলে সাবমেটাসেন্ট্রিক, এইটাকে বলে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। বি অপশনটা সাবমেটা। দেখো এবার এইটা ধারে ধারে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারটা ধারে থাকলে তাকে বলে টেল, টেল মানে ল্যাজ, তাহলে টেলোসেন্ট্রিক। আর দেখো ধারের কাছ থেকে যদি থাকে, ধারের কাছে, তখন তাকে বলে সাবটেলও বলা উচিত ছিল। যেমন মাঝের কাছে থাকলে বলছে সাবমেটা, তাহলে ধারের কাছে থাকলে বলতো সাবটেলো, যেহেতু এটা টেলো তাহলে এটা সাবটেলো হইতো, মানে সাব মানে তো সাব ডিভিশন, সাব কথাটা যুক্ত ইংরাজিতে মানে তাহলে এইটা কিন্তু এনসিআরটি বা আমাদের জীবনবিজ্ঞান যারা বায়োলজি বিজ্ঞানীরা তারা এটার নাম নিয়েছে অ্যাক্রোসেন্ট্রিক। এটা সাবডেলোই বটে, মাথায় রাখতে হবে সাবডেলো, তাহলে তুমি ভালো বুঝবে। অ্যাক্রোসেন্ট্রিক নামটাতে বুঝবে না অবস্থানটা। যেমন মেটা বললেই মাঝে বুঝাচ্ছে, সাব মেটা বললেই মাঝের কাছে বুঝাচ্ছে, দেখো না পড়লেই বুঝাচ্ছে ছবিটা। টেলো মানে ধারে, কিন্তু অ্যাক্রো মানে কোনো বুঝাইছে না, বুঝাইছে না, এটা নতুন নাম। কিন্তু তুমি অ্যাক্রোর সাথে সাথে মাথায় রাখবে সাবডেলো, নিজের মনে, নিজে এটা দিয়া নাই কোথাও, এটা নিজের মনে, তাহলে মজা লাগবে যে ধারের কাছে আছে। তাহলে এটা উত্তরটা হবে সি, সাবডেলোসেন্ট্রিক। এইটা ধারের কাছে যদি সেন্ট্রোমিয়ার থাকে, একদম যদি ধারে থাকে তাহলে টেলোসেন্ট্রিক, মাঝে থাকলে মেটাসেন্ট্রিক, মাঝের কাছে থাকলে সাবমেটা। এটা ঠিক আছে, এটা এই তিনটা তো মনে রাখতেই হবে না, এগুলো তো আইডিয়াতে হিঞ্জিছে। অ্যাক্রোসেন্ট্রিক মাথায় রাখতে হবে, আর অ্যাক্রোসেন্ট্রিকই কোয়েশ্চেন দিয়েছিল, তাহলে এটা উত্তর হবে সিটা। 30 নম্বর প্রশ্ন, স্যাটেলাইট দেখা যায়, ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট থাকে। এই ক্রোমোজোমের যে গঠন থাকে না, ক্রোমোজোমের গঠনে এরকম স্যাটেলাইট থাকে একটু হালকা। তো স্যাটেলাইটটা মুখ্য খাঁজে থাকে না, গৌণ খাঁজে থাকে, মাথায় রাখতে হবে। স্যাটেলাইট মানে উপগ্রহ এমনিতে, কিন্তু ক্রোমোজোমের মধ্যে একটা উপবৃদ্ধি দেখা যায়, কোনো কোনো ক্রোমোজোমে একটা দুটা উপবৃদ্ধি দেখা যায়, মানে সব ক্রোমোজোমে একটা উপবৃদ্ধি এরকম ডগাটাতে। তো সেই দেখো সেন্ট্রোমিয়ার যেখানে থাকে সেটা মুখ্য খাঁজ, সেন্ট্রোমিয়ার যেখানে থাকে, এর আগের কোশ্চেনে বলেছি সেন্ট্রোমিয়ার কি, তাহলে সেটা মুখ্য খাঁজ। আর মুখ্য খাঁজ ছাড়াও আরেকটা খাঁজ দেখা যায়, সেটাকে গৌণ খাঁজ বলে, আর গৌণ খাঁজই স্যাটেলাইট দেখা যায়। তাহলে স্যাটেলাইট দেখা যায় ক্রোমোজোমের কোথায়, এটা ক্রোমোজোম হবে, ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট দেখা যায়, ক্রোমোজোমের কোশ্চেন চলছে বুঝিয়ে সবাই। ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট দেখা যায়, তোমরা লেখো ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট দেখা যায়, যারা খাতায় নোট করছো, যারা না সবাই নোট করছো, চালাক হলে অবশ্যই নোট করবে। তো মুখ্য খাঁজে না, ওটা গৌণ খাঁজে দেখা যায়। কোর্স চ্যাপ্টারের এনসিআরটির লাস্ট লাইন, আমারও লাস্ট প্রশ্ন, কালক্রমে এটা 30 নম্বর প্রশ্ন হয়ে গিয়েছে। কিছু কিছু প্রশ্ন মাঝে বাদ থেকে গিয়েছে, প্লাস্টিক বা মাইটোকন্ড্রিয়া থেকে কিছু কোশ্চেন বাদ থেকে গিয়েছে, আরও কোশ্চেন করা যেত, ইচ্ছা করলে আরও 3-5টা, ওটা পড়ে নেবে। আমি অপশানগুলোতে দিয়ে দিয়েছি সব প্রশ্নই, অপশান যে একটা উত্তর হয়েছে বাকি 3টাতে আমি উল্লেখ করে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি, আমি তো ডিসকাস করেছি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করেছি। কোর্স চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে এনসিআরটি, এটাই লাস্ট প্রশ্ন। তো মাইক্রোবডিস একটা কোষীয় অর্গান, যেটা একটা পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ থলি, এনসিআরটিতে দেওয়া আছে ফার্স্ট লাইনে। মাইক্রোবডি সম্বন্ধে 2টা লাইন লেখা আছে এনসিআরটিতে। ফার্স্ট লাইনে লেখা আছে এটি পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ থলি, দ্বিতীয় লাইনে লেখা আছে এটি উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষ উভয়ই বর্তমান। তাহলে এটা উদ্ভিদ কোষ প্রাণীকোষ দুটাতেই বর্তমান, তাহলে উভয়ই হবে উত্তরটা। বাস, নিখুঁত শেষ। যদি কেউ 30টা কোশ্চেন খাতায় লেখো এবং 30টা কোশ্চেন আমার ডিসকাসটাও একটু একটু নোট করো, তাহলে কোর্স চ্যাপ্টারটা তুমি স্টেপেল মেরে দাও, এনসিআরটি আর পড়তে হবে না, এমনভাবে কোশ্চেনটা করা হয়েছে। এর আগে আমি, তোমরা যদি কেউ না জানো, নতুন কেউ দেখছো, এর আগে আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, ভাইরাস ছেড়েছি একটা ক্লাসে, একটা অ্যানিমেল কিংডম ছেড়েছি, একইভাবে একটা প্ল্যান্ট কিংডম ছেড়ে, প্ল্যান্ট কিংডম ওটা একটু হেলেছে ভিডিওটা, যেটা প্ল্যান্ট কিংডম সেটা একটু হেলেছে ভিডিওটা, কিন্তু জুম করলে দেখা যাবে না এমন না, প্রত্যেক ক্লিয়ার দেখা যাবে 20টা, ওগুলোতে 20টা করে 60টা কোশ্চেন আছে, মোট 6টা এনসিআরটি নিটে আসবে, আর এখান থেকে 2টা একদম গ্যারেন্টি আসবে। তাহলে মোট 8টা-9টা কোশ্চেন আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, 90টা কোশ্চেন দিলাম, তার মধ্যে 8-9টা তুমি নিটে পাবে, নিটে মোট 90টা কোশ্চেন পড়বে, তার মধ্যে আমি 9টা বলেই দিলাম কি পড়বে। এই আমার 4টি ক্লাসের মধ্যে সবাই আশা করি খাতায় একদম সাজিয়ে গুছিয়ে লিখবে। আমি যে এক্সট্রা তথ্য বলছি যখন আলোচনা করছি, ওই কোশ্চেনটা সাইডে একটু ছোট করে নোট করে নেবে, ওইটা মহাভারত লেখো না। ওকে।